প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, এই মহামারী সময়ে আশা করি সবাই ঘরে অবস্থান করছো, সুস্থ আছো। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের দশম অধ্যায়ের স্থির তড়িৎ এই চ্যাপ্টারটি নিয়ে লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি। লাইভ ক্লাসে আমি আব্দুর রহমান নাহিদ, সহকারী সিনিয়র শিক্ষক, দেলপাড়া লিটল জিনাস স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে এই অধ্যায়ের স্থির তড়িতের যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আমরা দেখি আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আদান বা চার্জ কি, ঘর্ষণে কিভাবে স্থির বিদ্যুৎ কি তৈরি হয়, বৈদ্যুতিক আবেশ, ইলেকট্রোস্কোপ এবং কি বৈদ্যুতিক বল, এবং শেষে আমরা একটা কি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা শুরু করা যাক। প্রথমে আদান বা চার্জ কি। আদান বা চার্জ এই জিনিসটা বুঝতে হলে প্রথমে আমাদের কি পরমাণুর গঠন সম্পর্কে কি জানতে হবে। তোমরা তোমাদের রসায়ন যে বই আছে সেখানে তোমরা কি পরমাণুর গঠন সম্পর্কে কি বিস্তারিত কি আলোচনা দেখেছো। আশা করি তোমরা কি পরমাণু গঠন সম্পর্কে কি তোমাদের কি সামান্যতম হলেও ধারণা আছে আর কি। তারপর আমি কি আরেকটু আলোচনা করি। আমরা জানি যে কোনো পরমাণু কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, এবং এই কেন্দ্রে অবস্থান করে কি প্রোটন এবং নিউট্রন। এখানে প্রোটনের আদান হচ্ছে হলো কি ধনাত্মক, এবং কি নিউট্রনের আদান কি নেই, নিউট্রাল মানে কি জিরো। এই কারণে প্রোটনের আদান কি ধনাত্মক হওয়ার কারণে এবং কি নিউট্রনের আদান কি শূন্য হওয়ার কারণে পরমাণুর কি নিউক্লিয়াসকে আমরা কি ধনাত্মক আদান হিসাবে কি করি চিহ্নিত করি, এবং কি এই নিউক্লিয়াসকে ঘিরে কিছু হলো কি নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে কি ইলেকট্রন। এবং তোমরা কি সকলে জানো যে সবগুলো ইলেকট্রন একটি কি নির্দিষ্ট কক্ষপথে কি করে না, অবস্থান করে না। এরা কি বিভিন্ন কক্ষপথে কি করে অবস্থান করে। আমরা জানি কি প্রথম কক্ষপথে সর্বোচ্চ কত দুইটা ইলেকট্রন কি অবস্থান করে, এবং দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি 8টি ইলেকট্রন কি অবস্থান করে, তৃতীয় কক্ষপথে কি 18টি। এইভাবে হলো কি ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কি করে অবস্থান করে। একটা পরমাণু সাধারণ অবস্থা কি থাকে, নিরপেক্ষ থাকে, মানে কি আদান বিহীন বা আদান নিরপেক্ষ, এর মধ্যে কি কোনো আদান থাকে না। কারণ কি, কারণটা হচ্ছে আমরা জানি একটা পরমাণুতে তার নিউক্লিয়াসে যে কয়টা কি ধনাত্মক চার্জ মানে কি প্রোটন থাকে, ঠিক সেই পরিমাণ কি ঋণাত্মক চার্জ মানে ইলেকট্রন বাইরে অবস্থান করে। তাহলে যদি আমরা যদি হলো কি নিট আদান যদি হলো কি তুলনা করি, তাহলে যে কয়টা প্লাস সেই কয়টা মাইনাস কাটাকাটি গিয়ে এরা কি আদান নিরপেক্ষ। যখন একটি পরমাণু তার শেষ কক্ষপথে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন যদি থাকে, আমরা জানি সাধারণত তারা ইলেকট্রন কি করে ত্যাগ করে। এবং যদি শেষ কক্ষপথে যদি কি 5টি, 6টি এবং কি 7টি ইলেকট্রন থাকে, তাহলে অষ্টক পূরণ করার জন্য তারা সাধারণত ইলেকট্রন কি গ্রহণ করে। তাহলে আমরা কি বলছি যে একটা পরমাণুতে তার হলো কি নিউক্লিয়াসে যে পরিমাণ কি ধনাত্মক চার্জ থাকে, সম পরিমাণ কি ঋণাত্মক চার্জ হলো কি বাইরে অবস্থান করে। এই কারণে এরা কি নিট আদান হচ্ছে হলো কি শূন্য, বা এরা কি একটা পরমাণু তড়িৎ কি নিরপেক্ষ। যখনই তার শেষ কক্ষপথে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন থাকে, তখন সে কি করে তার শেষ কক্ষপথের 1টা, 2টা বা 3টা ইলেকট্রন কি ত্যাগ করে তখন কি ধনাত্মক আধানে রূপান্তর হয়। যেমন কি সোডিয়াম তার শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন কি ত্যাগ করে সোডিয়াম কি হয় সোডিয়াম প্লাস। এখন তোমাদের মনে কি ধারণা জাগতে পারে যে সোডিয়ামকে কেন আমি কি প্লাস লিখছি, সোডিয়ামকে কেন আমি কি মাইনাস লিখলাম না কেন। আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা জানি কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কি 11, অতএব এর কি নিউক্লিয়াসে 11টি কি আছে প্লাস এবং 11টি কি আছে মাইনাস আছে। যখন ওর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন কি ত্যাগ করে দেয়, তখন কি হয় যে 11টা 10টা প্লাস 10টা কি মাইনাসের কাটাকাটি গিয়ে ওর কি একটা প্লাস কি অতিরিক্ত থাকে, মানে একটা প্রোটন কি অতিরিক্ত থাকে। আর আমরা জানি কি প্রোটনের আদান কি ধনাত্মক, এই কারণে আমরা তখন বলি যে সোডিয়ামটা কি ধনাত্মক আদানে কি হয়েছে আহিত হয়েছে, মানে এতে
প্রোটনের পরিমাণ কি বেশি, ইলেকট্রনের পরিমাণ কি কম। প্রোটনের পরিমাণ বেশি হলে এটা কি ধনাত্মক আধানে কি হয়েছে, আহিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে সোডিয়ামকে একটা ইলেকট্রন কি ত্যাগ করে এটা কি ধনাত্মক আধানে কি হয়েছে, আহিত হয়েছে। তাহলে আধান সম্পর্কে তোমাদেরকে একটা কি ধারণা এসে পড়লো যে কি একটা পরমাণু কখন ধনাত্মক আধানে কি আহিত হয়। এছাড়া আমরা কি বলেছি, যার শেষ কক্ষপথে কয়টা, 5টা। পাঁচটা, 6টা বা 7টা ইলেকট্রন থাকে, তারা কি তাদের শেষ কক্ষপথে অষ্টক পূরণ করার জন্য তারা ইলেকট্রন কি করে, গ্রহণ করে আর কি। আমরা যদি হলো কি ক্লোরিনের কথা যদি চিন্তা করি, আমরা জানি কি ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা, 7টা কি আছে, ইলেকট্রন আছে। তাহলে তার হলো কি শেষ কক্ষপথে অষ্টক পূরণ করার জন্য এর কয়টা, একটি ইলেকট্রন কি দরকার। তখন কি করে ও হলো কি যে সোডিয়াম যে একটা ইলেকট্রন কি ত্যাগ করলো, যখন আমি সোডিয়াম এবং কি ক্লোরিনের মধ্যে তুলনা করব, সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো, ক্লোরিন সে একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে। গ্রহণ করার ফলে কি হলো যে ও যখন হলো কি এর কেন্দ্রে ছিল কি 17টা কি ধনাত্মক মানে প্রোটন এবং কি 17টা ছিল কি ঋণাত্মক ইলেকট্রন, মানে ও ছিল কি আধান নিরপেক্ষ। যখনই ও কি একটা ইলেকট্রন কি গ্রহণ করে ফেললো, তখনই এর মধ্যে কি আমার ইলেকট্রন আধানের পরিমাণ কি বেড়ে গেল। তখন আমরা কি ক্লোরিনকে কি বলি, ক্লোরিন মাইনাস, মানে ক্লোরিনটা তখন কি ঋণাত্মক আধানে কি আহিত হয়ে গেল আর কি। তাহলে আমরা কি দেখলাম যে আধান বা চার্জ কি, আমরা জানি যে পরমাণুগুলো আর এবং কি পরমাণুগুলোকে যে কোনো অণুর জন্য কি বলা হয়, মানে ব্লক। একটা হলো কি বাড়ি তৈরি করতে আমরা কি বিভিন্ন কি ব্লক তৈরি, যে ব্লক দিয়ে হলো কি একটা বিল্ডিং তৈরি করি যেভাবে, সেভাবে একটা অণু তৈরি হইতে হলো কি এরকম কি পরমাণু দরকার। এই কারণে পরমাণুকে বলা হয় কি অণুর ব্লক আর কি। তাহলে আমরা কি দেখলাম যে আধান বা চার্জ কি, যখন একটি কি পরমাণু তার শেষ কক্ষপথের একটা বা 2টা বা 3টা ইলেকট্রন ত্যাগ করে, তখন সেখানে কি প্রোটনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এটা কি ধনাত্মক আধানে আহিত হয়। এবং যখন একটা কি পরমাণু তার শেষ কক্ষপথে একটা বা 2টা বা 3টা ইলেকট্রন কি গ্রহণ করে, তখন এটা কি ঋণাত্মক আধানে কি আহিত হয়। একে আমরা বলছি কি আধান বা চার্জ। তাহলে আধানকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে, একটা কি ধনাত্মক আধান এবং কি ঋণাত্মক আধান। এরপরে আমরা কি দেখছি যে কি ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি আর কি, যে ঘর্ষণে কিভাবে স্থির বিদ্যুৎ কি তৈরি হয়। আমরা যারা হলো কি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্ররা, তোমরা রসায়নে ইলেকট্রন আসক্তি বলে যে একটা কি টপিকস আছে সেটা কি পড়েছো। ইলেকট্রন আসক্তি কি, মানে প্রত্যেক পরমাণু ইলেকট্রনের প্রতি কি থাকে, আসক্তি থাকে বা গ্রহণ করার কি থাকে, প্রবণতা থাকে। এই ইলেকট্রন আসক্তি কি কিছু পরমাণুর কি বেশি, কিছু পরমাণুর কি কম। যার ইলেকট্রন আসক্তি কি বেশি সে কি করে অন্য পরমাণু থেকে নিজের দিকে কি ইলেকট্রনকে টেনে নেয়। যার আসক্তি কি কম সে কি ইলেকট্রন ছাড়তে কি হয়, বাধ্য হয়। এরকমভাবে আমরা যদি একটা কি কাচদণ্ডকে যদি একটি কি সিল্কের কাপড় দ্বারা, সিল্কের কাপড় তোমরা সবাই চেনো, সিল্কের কাপড় দ্বারা যদি হলো কি ঘষি আর কি, যে একটা কাচদণ্ডকে যদি আমি যদি সিল্কের কাপড় দ্বারা যদি ঘষি, আমরা জানি কি সিল্কের কাপড়ের ইলেকট্রন আসক্তি কাচদণ্ডের থেকে কি বেশি। আমি আবার বলছি যে সিল্কের কাপড়ের কি ইলেকট্রন আসক্তি কাচদণ্ডের থেকে কি বেশি হওয়ার কারণে কাচদণ্ড থেকে সিল্কের কাপড়টা কি করে, ঘষার ফলে কাচদণ্ড থেকে কি সকল ইলেকট্রন নিজের মধ্যে নিয়ে নেয়। তখন সিল্কের কাপড়টা হয়ে যায় কি সিল্কের কাপড়টা হয়ে যায় কি ঋণাত্মক আধানে আহিত, এবং কি ওর থেকে কি ইলেকট্রন চলে যাওয়ার কারণে কাচদণ্ড হয়ে যায় কি ধনাত্মক আধানে আহিত। তাহলে আমরা কি দেখছি যে একটা কাচদণ্ডকে যখন একটা সিল্কের কাপড় দ্বারা কি ঘর্ষণ করানো হয় বা ঘষা হয়, তখন কি সিল্কের কাপড়কে ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে কাচদণ্ড থেকে ইলেকট্রন কি নিজের দিকে গিয়ে সিল্কের কাপড় হয়ে যায় কি ঋণাত্মক আধানে আহিত, এবং কি কাচদণ্ডটা হয়ে যায় ধনাত্মক আধানে আহিত আর কি। এছাড়া
তোমরা কি অনেকেই আর কি যে শীতকালে আর কি যে শীতকালে আমাদের চুলগুলো কি থাকে শুষ্ক থাকে আর কি, যখন আমরা শীতকালে আমাদের কি মাথা চিরুনি দিয়ে প্লাস্টিক চিরুনি দিয়ে হলো যে আশ্রানোর পর যদি তোমরা যদি কাগজের মধ্যে যদি তোমাদের সেই চিরুনিটা যদি ধরো দেখবে হলো কি সেই চিরুনিটা কাগজগুলোকে কি করছে আকর্ষণ করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যদি আমি যদি একটা কি প্লাস্টিকের চিরুনিকে বা একটা প্লাস্টিককে যদি পশমি কাপড় বা কি ফ্লানেল দ্বারা যদি ঘষি, আমরা জানি কি প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি পশমি কাপড় বা ফ্লানের থেকে কি বেশি হওয়ার কারণে প্লাস্টিক কি করবে, এই পশমি কাপড় থেকে ইলেকট্রন কি নিজের দিকে নিয়ে নেবে, ফলে প্লাস্টিকটা হয়ে যাবে কি ঋণাত্মক আদানে আহিত, এবং আমার হলো কি যে পশমি কাপড়টা আছে এটা হবে কি ধনাত্মক আদানে আহিত। তাহলে আমরা কি দেখছি যে আমরা কি ঘর্ষণের মাধ্যমে যে কোনো বস্তুকে কি ধনাত্মক বা ঋণাত্মক আদানে কি করতে পারি আহিত করতে পারি। এদের মধ্যে যে হলো কি আদানগুলো কি সঞ্চিত অবস্থায় আছে, আদানগুলো কি অবস্থায় আছে সঞ্চিত অবস্থায়, এরা কি করতে পারতেছে না চলাচল করতে পারতেছে না, এই কারণে আমরা এই আদানকে বলা হচ্ছে কি স্থির তৈরি। তা আমরা এইভাবে ঘর্ষণের সাহায্যে আমরা কি করতে পারি স্থির তৈরি তো কি সৃষ্টি করতে পারি। যে একটা কাচদণ্ডকে সিল্ক কাপড় দ্বারা ঘষলে কাচদণ্ড হয় ধনাত্মক আদানে আহিত এবং কি সিল্ক কাপড়টি হয় কি ঋণাত্মক আদানে আহিত। এবং কি প্লাস্টিককে যদি আমি যদি হলো কি পশমি কাপড় দ্বারা যদি ঘষি প্লাস্টিকটা হয় কি ঋণাত্মক আদানে আহিত এবং পশমি কাপড়টা হয় কি ধনাত্মক আদানে কি আহিত। এভাবে আমরা ঘর্ষণের মাধ্যমে কি স্থির বিদ্যুৎ তৈরি করতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে কি আধান বা চার্জ কি ঘর্ষণে কিভাবে কি স্থির বিদ্যুৎ তৈরি করা যায়। এখন আমরা যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বৈদ্যুতিক আবেশ, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি যে আবেশ বলতে আসলে কি বুঝি বা আবেশ কি। তোমরা সকলেই চুম্বক নিয়ে কি খেলা করেছো। একটা লোহাকে যখন আমরা একটা কি লোহার সাথে কি স্পর্শ করাই তখন কি করে না লোহাটা কি আরেকটা লোহাকে কি আকর্ষণ করে না। যদি লোহাটাকে যদি আমি যদি কি চুম্বকের সাথে যদি স্পর্শ করাই এবং তখন যদি হলো কি সেই লোহার সাথে যদি কি আরেকটা লোহা যদি কি স্পর্শ করাই তখন দেখে সেই লোহাটা এই লোহাটাকে কি আকর্ষণ করছে, কারণ চুম্বক ছিল কি আহিত বস্তু, এর সংস্পর্শে এসে লোহাটাও কি চুম্বকে কি হয়েছে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় কি চুম্বক আবেশ, যে একটা আহিত বস্তুর প্রভাবে একটা অনাহিত বস্তু আহিত হওয়ার যে প্রক্রিয়া একে আমরা বলি কি আবেশ। আমি আবার বলছি যে কি বললাম, যখন একটা কি চুম্বককে যখন একটা লোহার সাথে একটা লোহা আমি স্পর্শ করছি তখন লোহাটা কি করে না লোহাকে আকর্ষণ করে না। যখন লোহাটার সাথে কি আমি একটা চুম্বক স্পর্শ করাচ্ছি তখন লোহাটা কি পরিণত হচ্ছে চুম্বকে পরিণত হচ্ছে। তাহলে কি চুম্বকের প্রভাবে লোহাটা কিসে পরিণত হচ্ছে চুম্বকে। তো প্রথম অবস্থায় এই লোহাটি ছিল কি অনাহিত বস্তু এবং আমার চুম্বকটা কি বস্তু আহিত বস্তু। তাহলে আহিত বস্তুর প্রভাবে এই অনাহিত বস্তুটা যে আহিত হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা কি বলি আবেশ। এখন আমরা কি বৈদ্যুতিক আবেশ বলতে কি বুঝি। বৈদ্যুতিক আবেশ বলতে যে আমরা একটু আগে কি একটা কি কথা বলেছিলাম যে আমরা কি করি যখন একটা প্লাস্টিকের চিরুনিকে আমাদের কি চুলের সাথে কি আঁচড়াই তখন প্লাস্টিক কাপ যে চিরুনিটা আছে যখন কাগজের সংস্পর্শে আমরা নিয়ে যাই তখন কাগজটা কি করে প্লাস্টিক চিরুনিকে কি আকর্ষণ করে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার আমার তো কি যখন আমি চিরুনি বা পশমি কাপড় দ্বারা আমি কি প্লাস্টিকের চিরুনিকে কি ঘর্ষণ করিয়েছিলাম, প্লাস্টিক চিরুনিটা কি ঋণাত্মক আদানে আহিত হয়েছিল কিন্তু কাগজের টুকরাটি তো কি কোনো আদানে কি আহিত ছিল না, তাহলে কেন চিরুনিটা আমার কি কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করছে। এটা বোঝার জন্য আমি কি মনে করো আমাদের কাগজের টুকরাগুলো এইভাবে কি বিন্যস্ত ছিল,
মানে এর মধ্যে আদানগুলো ছিল কি এলোমেলোভাবে, মানে বিন্যস্ত আকারে কি ছিল না। এই কারণে আমার হলো কি কাগজের টুকরোগুলোকে আমরা কি বলছি, অনাহিত বস্তু। এখন আমি যখন কি প্লাস্টিকের চিরুনিকে আমাদের কি চুলের সাথে কি আঁচড়াই, তখন আমাদের বা পশমি কাপড় দ্বারা ঘষি, তখন প্লাস্টিকের চিরুনিটি কি ঋণাত্মক আধানে কি আহিত হয়। তখন কাগজের টুকরোগুলো যখন এর সংস্পর্শে আনা হয়, আমরা জানি কি ঋণাত্মক সর্বদা কি ধনাত্মককে কি করে আকর্ষণ করে, তখন ধনাত্মক চার্জগুলো সুবিন্যস্তভাবে এক জায়গায় এসে কি হয় জমা হয় এবং কি সমমেরু পরস্পরকে কি করে বিকর্ষণ করে, তখন ইলেকট্রনগুলো কি বিকর্ষিত হয়ে দূরে কি চলে যায়। এখন দেখি যে আমার কাগজের টুকরোগুলো প্রথমে কি এলোমেলোভাবে এই আদানগুলো থাকায় ছিল কি অনাহিত বস্তু। এখন এই আহিত বস্তুর সংস্পর্শে এসে এটা কি সুবিন্যস্তভাবে কি আদানগুলো বিন্যস্ত হয়েছে, মানে কি ওই অনাহিত বস্তু কি হয়ে গেছে আহিত বস্তু আর কি। এবং তখন কি এই মাইনাসগুলোকে এই প্লাসগুলোকে কি করে আকর্ষণ করে। তাহলে আমরা আগেই বলেছিলাম আবেশ কি, যখন একটা আহিত বস্তুর সংস্পর্শে এসে অনাহিত বস্তু কি আহিত বস্তুতে রূপান্তর হয়, তাকেই আমরা বলি কি আবেশ। তাহলে আমরা এখানে দেখেছি যে একটা হলো কি স্থির বৈদ্যুতিক মানে ঋণাত্মক আধানে আহিত বস্তু একটি অনাহিত বস্তুকে আহিত করেছে, এই কারণে আমরা একে বলা হয় কি বৈদ্যুতিক আবেশ। আশা করি তোমরা জিনিসটা কি একটু হলে কি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করতে পারি, এই বৈদ্যুতিক আবেশের মাধ্যমে কোনো বস্তুকে আমরা চাইলে কি ধনাত্মক আধানে আহিত করতে পারি অথবা কি ঋণাত্মক আধানেও কি আহিত করতে পারি। কিভাবে চলো দেখা যায়। যে আমি কি একটা বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করব, যে কি বৈদ্যুতিক আবেশের মাধ্যমে কিভাবে ঋণাত্মক আধানে আহিত করা যায়। আমরা আমাদের হলো কি ঘর্ষণে স্থির বিদ্যুতে আমরা আলোচনা করেছিলাম, একটা কাচদণ্ডকে যখন আমরা হলো কি করি সিল্কের কাপড় দ্বারা ঘষি, তখন কাচদণ্ডটা আমাদের কি হয় ধনাত্মক আধানে আহিত হয়। যখন একটা অনাহিত বস্তুর সংস্পর্শকে একে আনা হবে, তখন এই অনাহিত বস্তুটা এই ধনাত্মক চার্জের কারণে এ পাশে হলো কি ঋণাত্মক আধানগুলো এসে কি জমা হবে এবং অপর পাশে কি ধনাত্মক আধানগুলো কি চলে যাবে। যে কি প্লাস মাইনাসকে আকর্ষণ করে কি এই পাশে এবং কি ধনাত্মককে বিকর্ষণ করে তার কি বিপরীত পাশে হলো কি পাঠিয়ে দেয়। একে বলা হয় কি আবেশী আদান। এই আদানগুলোকে বলা হয় কি আবেশী আধান। আর এই আধানগুলোকে এদেরকে কি করে রাখছে আকর্ষণ করে রাখছে, এই কারণে এগুলোকে বলা হয় কি বদ্ধ আধান। এবং এদেরকে বিকর্ষণ করে কি দূরে রেখে দিয়েছে, এগুলো হচ্ছে কি মুক্ত আধান। আমরা জানি কি আমাদের হলো ভূমি হচ্ছে হলো কি আদানের কি বিশাল একটা ভান্ডার। যখন আমরা একটা হলো কি তার ধারা কি ভূমির সাথে কি সংযোগ করে দেব, তখন এই ধনাত্মক আধানগুলো কি তার বেয়ে ভূমিতে চলে যাবে। এই তার বেয়ে কোথায় চলে যাচ্ছে ভূমিতে চলে যাচ্ছে। এবং যখন আমি কি একে কি সরিয়ে ফেলবো, তখন এই পুরোটা চারিদিকে কি ছড়িয়ে যাবে, ফলে এই বস্তুটা আমার কি ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। এটা আমরা কিসের সাহায্যে করলাম বৈদ্যুতিক আবেশের সাহায্যে। একইভাবে আমরা কি ধনাত্মক আধানেও কি আহিত করতে পারি কোনো বস্তুকে। ধনাত্মক আধানে কিভাবে আহিত করতে পারি, আমরা জানি কি একটা প্লাস্টিকের চিরুনিকে বা প্লাস্টিকের বস্তুকে
যদি পশমি কাপড় দ্বারা যদি ঘষি, তাহলে প্লাস্টিকের বস্তুটি হলো কি ইলেকট্রন আসক্তির বেশি হওয়ার কারণে ঋণাত্মক আদানে আহিত হবে, এবং একটা কি অনাহিত বস্তুকে যখন এর সংস্পর্শে আনা হয় তখন কি প্লাসগুলো কি এই পাশে এক পাশে এসে কি জমা হয় এবং মাইনাসগুলো কি অপর পাশে কি জমা হয়। আবারও আমি যদি কি ভূ সংযোগ কি তারের সাহায্যে যদি সংযুক্ত করে দিই ভূমির সাথে, তাহলে এই মাইনাসগুলো কি ভূমিতে চলে যাবে এবং একে কি সরিয়ে ফেললে সেই বস্তুটি আবার কি ধনাত্মক আদানে আহিত হয়ে গেল। তো এইভাবে কি আমরা কি বৈদ্যুতিক আবেশের সাহায্যে যে কোনো বস্তুকে আমরা কি ধনাত্মক আদানে অথবা কি ঋণাত্মক আদানে কি করতে পারি, আহিত করতে পারি। এরপরে কি ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। তো ইলেকট্রোস্কোপ কি বা তড়িৎ বীক্ষণ যন্ত্র কি বা এই যন্ত্রের কাজটা কি, এটা নিয়ে কি আলোচনা করার পূর্বে যে ইলেকট্রোস্কোপ কি, ইলেকট্রোস্কোপ হচ্ছে কি এরকম একটি কি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে আমরা কি আধানের অস্তিত্ব কি করতে পারি, নির্ণয় করতে পারি। আধানের অস্তিত্ব কি, যে আমাকে একটা লোক এসে বলল যে এই বস্তুটা কি ধনাত্মক আদানে আহিত আছে না ঋণাত্মক আদানে আহিত আছে, এটা বের করতে বলা হলো। তখন আমি কিসের সাহায্যে, আমি ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যে যন্ত্রটা আছে তার সাহায্যে আমি কি এটা কি ধনাত্মক আদানে আহিত না ঋণাত্মক আদানে আহিত আছে সেটা আমি কি করতে পারি, বের করতে পারি। যেমন আমরা কি ভর মাপার জন্য কি পাল্লা বা নিক্তি ব্যবহার করি, কোনো কিছু মাপার জন্য কি মিটার ফিতা নির্ণয় করি, এরকম কি আধান নির্ণয় করার জন্য যে যন্ত্রটা ইউজ করি সেই যন্ত্রটার নাম হচ্ছে কি ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। তাহলে এই তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো বস্তু কি ধনাত্মক আদানে আহিত না ঋণাত্মক আদানে আহিত তা আমরা কি অতি সহজে কি করতে পারি, নির্ণয় করতে পারি। এখন দেখা যাক যে কি ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্রটি দেখতে কেমন। এর কি গঠনটা হচ্ছে একটা কি ধাতব চাকতি। ধাতব চাকতি কেন ব্যবহার করি, কারণ আমরা জানি হলো কি সকল ধাতু কারা, যাদের মধ্যে হলো কি মুক্ত ইলেকট্রন থাকে, ধাতব পদার্থ কারা, যাদের মধ্যে কি মুক্ত ইলেকট্রন কি সর্বদা কি বিচরণ করে, তারাই হচ্ছে হলো কি ধাতব পদার্থ। আমরা জানি কি মুক্ত ইলেকট্রনের প্রবাহকে বলা হয় কি বিদ্যুৎ, আর কি ধাতব পদার্থের মধ্যে কি এই মুক্ত ইলেকট্রনগুলো কি চলাচল করতে পারে দেখে আমরা কি ধাতব পদার্থ কি করছি এখানে ইউজ করছি। এবং এর কি শেষ প্রান্তে দুটি কি স্বর্ণের পাত খুবই পাতলা বা অ্যালুমিনিয়ামের পাত ব্যবহার করি আর কি। এবং কি এই চাকতিটাকে একটা কি রাবারের ছিপিযুক্ত কাচের বোতলে কি করে দিলাম, আটকিয়ে দিলাম। এবং কি অবশ্যই আমার ভেতরে হলো কি বায়ু নিরোধক হতে হবে, কারণ কি আমার হলো কি এই যে হলো কি স্বর্ণের পাত বা অ্যালুমিনিয়ামের পাত খুবই কি পাতলা, এটা কি বাতাসে যেন কি না নড়ে যায়, এই কারণে কি আমার কি ভিতরে কি বায়ু শূন্য থাকতে হবে। এবং কি বায়ু শূন্য করার জন্য যদি বাই চান্স কোনো জলীয় বাষ্প যদি ভিতরে প্রবেশ করে, তাহলে আমি কি কিছু কি সিলিকা বা সালফুরিক অ্যাসিড কি ব্যবহার করি, যাতে হলো কি ভিতরে কোনো কি জলীয় বাষ্প বা বায়ু থাকলে সেটা যেন কি শুষ্ক থাকে আর কি। এখন আমি কিভাবে একটি অজানা বস্তুর কি আধান নির্ণয় করতে পারি। প্রথমে আমাকে কি একটা দণ্ড এনে দেওয়া হলো, বললো এটা কি ধনাত্মক আদানে আহিত আছে না ঋণাত্মক আদানে আহিত আছে। প্রথমে আমার কাজ কি হবে, আমি কি অজানা দণ্ডটা কি পরে ব্যবহার করব। আমার হলো কি একটি কাচদণ্ডকে আমি ভালোভাবে কি করলাম, সিল্কের কাপড় দ্বারা কি ঘষলাম। ঘষার ফলে কি হচ্ছে যে আমরা জানি কি কাচদণ্ডটা কি ধনাত্মক আদানে আহিত হয়, মানে এটা আমার কি জানা বস্তু বা জানা আদান আর কি। এটা যখন কি আমি কি চাকতির গায়ে রাখি, তখন এই পুরোটা হলো কি ধাতব পদার্থ হলো কি আদান সুপরিবাহী হয়। এই ধনাত্মক আদান চাকতির কি চারপাশে এবং কি পাতের স্বর্ণের পাতের কি দুই পাশে সমানভাবে কি হয় চলে যায়, এবং আমরা জানি কি সমমেরু পরস্পরকে কি করে আকর্ষণ করে, ফলে এটা কি ফাঁক বৃদ্ধি পায় আর কি। তো আমরা হলো কি জানলাম যে হলো কি ধনাত্মক আদানের কারণে এই স্বর্ণের পাতগুলো কি হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে। এখন আমাকে যে কি অজানা বস্তুটা কি দেওয়া হয়েছিল,
তখন আমি কি এই অজানা বস্তুটিকে এই চাকতির উপরে রাখলাম। এবং অবশ্যই কি খেয়াল রাখতে হবে আমার কি রাবারের কি গ্লোভস ইউজ করতে হবে, কারণ এই আদানগুলো আমাদের কি দেহ বিদ্যুৎ সুপরিবাহী হওয়ার কারণে যে কোনো সময় আমাদের হাতের মাধ্যমে কি ভূমিতে কি চলে যেতে পারে। এই কারণে আমরা অবশ্যই কি রাবারের কি গ্লোভস ইউজ করতে হবে। তখন কি এই অজানা দণ্ডটাকে যখন কি আমি কি এর উপরে রাখলাম, যদি ফাঁকের পরিমাণ যদি আরও বৃদ্ধি পায় তাহলে আমি বুঝবো যে আমার এই দণ্ডটি কি ছিল, ধনাত্মক আদানে আহিত ছিল। ফলে কি ধনাত্মক আদান কি আরও বৃদ্ধি পাওয়ার কারণে এর ফাঁকের পরিমাণ কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর যদি কি ফাঁকের পরিমাণ যদি কি পায়, হ্রাস পায়, তখন আমি বলতে পারবো এই আমার অজানা দণ্ডটি কি ছিল, ঋণাত্মক আদানে আহিত ছিল। আমি আবার বলছি যে তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কিভাবে একটি কি আদান নির্ণয় করতে পারি অজানা বস্তুর। যে প্রথমে আমরা কি করতে পারি, যে একটা জানা দণ্ড দিয়ে কি পরীক্ষা করতে পারি। জানা দণ্ড কি আমি কি নিয়েছিলাম, কাচদণ্ড পশমি কাপড় সিল্কের কাপড় দ্বারা ঘষেছিলাম। সিল্কের কাপড় দ্বারা ঘষার ফলে কি হয়েছিল, আমার কাচদণ্ডটা কি ধনাত্মক আদানে কি আহিত হয়েছিল। ফলে কি হয়েছিল যে ধনাত্মক আদানে কি আহিত হওয়ার কারণে ফাঁকের পরিমাণ কি বৃদ্ধি পেয়েছিল। অজানা দণ্ডটি কি আমি রেখেছিলাম, যদি ফাঁকের পরিমাণ আরও বৃদ্ধি পায় তাহলে আমি কি বলেছিলাম যে এটা কি ধনাত্মক আদানে আহিত, কারণ ধনাত্মক আদানগুলো কি পাতের মধ্যে গিয়ে এর হলো কি ফাঁকের পরিমাণ আরও কি করে ফেলেছে, বৃদ্ধি করে ফেলেছে। আর যদি ফাঁকের পরিমাণ কমে যায় তাহলে আমি কি বলবো, ঋণাত্মক আদানে কি হয়েছে, আহিত হয়েছে। ফলে হলো কি আমার কি ফাঁকের পরিমাণ কমে গিয়েছে। আমরা এইভাবে তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে বা ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা যে কোনো আদানের প্রকৃতি কি করতে পারি, নির্ণয় করতে পারি। এরপরে আমাদের যে টপিকস, যে বৈদ্যুতিক বল। বৈদ্যুতিক বল বলতে আমরা কি বুঝি, যে আমরা বলেছি কি সমমেরু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পরকে কি আকর্ষণ করে। কত বলে আকর্ষণ বা কত বলে কি বিকর্ষণ করে, এই বলটাকে আমরা বলছি কি বৈদ্যুতিক বল। আমি আবার বলছি যে আমাদের কি বলি আমরা, যে কি সমমেরু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, এবং বিপরীত মেরু পরস্পরকে কি করে, আকর্ষণ করে। এই কারণে হলো আমরা কি বলছি, যে হলো কি যে কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করছে, একে আমরা কি বলি, বৈদ্যুতিক বল। এই বৈদ্যুতিক বলের উপর হলো কি কুলম্বসের একটি কি সূত্র আছে। কুলম্বস কি বলেছে, যে হলো কি আমার দুটি আধান Q1 এবং Q2 পরস্পর যদি হলো কত r দূরত্বে যদি কি অবস্থান করে, তাহলে কুলম্বস বলেছে যে কোনো আধানদ্বয়ের হলো কি দুটি আধানদ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আমি আবার বলি, দুটি আধানদ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান মানে কি F আধানদ্বয়ের কি গুণফলের কি সমানুপাতিক, এবং তাদের কি মধ্যবর্তী দূরত্বের কি ব্যস্তানুপাতিক। এটা আমার কি সূত্র, কুলম্বসের সূত্র আর কি, যে দুটি আধানদ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের কি গুণফলের কি সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের কি ব্যস্তানুপাতিক। আমরা কি জানি যে এই প্রপোর্শনাল উঠাতে হলে কি একটা কি সমানুপাতিক ধ্রুবক কি ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে আমরা কি সমানুপাতিক ধ্রুবক কি ব্যবহার করব, কি কে। এই কে এর মানটা কত হতে পারে, যে তারা দেখছে ধ্রুবকের মান, যার মান কি নির্দিষ্ট 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কি কুলম্ব স্কোয়ার। তাহলে আমরা কি এই সূত্রের সাহায্যে কি অনেকগুলো কি অঙ্ক আমরা এই অধ্যায়ের মধ্যে কি করব আর কি। তাহলে কি আমরা কি বৈদ্যুতিক বল সম্পর্কে কুলম্বসের কি সূত্রটা দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে এই সূত্র কি ব্যবহার করে কিভাবে কি অঙ্ক করতে হয়, তারপর আমি কি এই ক্লাসে একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি আর কি। যে আমার যদি কি Q1 আদানটা হয় যদি কি +1 কুলম্ব, এবং Q2 আদানটা যদি হয় কি -1 কুলম্ব, এবং মধ্যবর্তী দূরত্ব যদি কি হয় 1 মিটার, তাহলে আমার কি এর মধ্যে হলো কি
আকর্ষণ বা বিকর্ষণ বল কত। তো আমরা দেখতে পাচ্ছি যে কি একটা আদান আছে কি প্লাস, আর একটা আদান দেওয়া আছে কি মাইনাস, অতএব এদের মধ্যে হলো কি বল, আকর্ষণ বল কাজ করবে। মানে কি আমার এফ এর মানটা যদি কি বের হয়, মাইনাস বের হয়, তাহলে বুঝবে কাজ করছে আকর্ষণ বল, আর এফ এর মানটা যদি কি প্লাস বের হয়, তাহলে বুঝবে এদের মধ্যে কি কাজ করছে, বিকর্ষণ বল কাজ করছে। লাইভ ক্লাসে ইয়ে তো ডরে রাখেন। তাহলে দেখি এখানে আমার কি কিউ ওয়ানের মান কত, কিউ ওয়ানের মান হচ্ছে কি 1 কুলম প্লাস কিউ টু হচ্ছে হলো কি -1 কুলম, এবং আর সমান সমান কত 1 মিটার। তাহলে আমরা যদি এখানে যদি হলো কি মানটা বসাই, আকর্ষণ বলের মান এফ সমান সমান কে সমান সমান আমরা কি জানি 9 × 10⁻⁴ কত 9, কিউ ওয়ানের মান কি +1, কিউ টুর মান কি -1, দূরত্ব কি 1 স্কোয়ার, তো প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে কি উত্তর আসে আমার কি 9 - 9 তাহলে দুটো আদানের মধ্যে আমাদের কি আকর্ষণ বলের মান কত হচ্ছে -9 × 10⁻⁹ কি 9 নিউটন। এভাবে কি আমরা কি অনেকগুলো অঙ্ককে এই সূত্রের সাহায্যে কি করব, নির্ণয় করব। তাহলে আশা করি সবাই কি ভালোভাবে এই অধ্যায়টা কি আমি যতটুকু অংশটুকু কি পড়ালাম, তোমরা বাসায় কি অংশটুকু কি রিডিং ভালো মতো পড়বে, এবং যেসব অংশে হলো কি তোমাদের সমস্যা থাকবে তোমরা হলো কি ছবি তুলে বা হলো কি কমেন্টের মাধ্যমে কি আমাদের অবশ্যই জানাবে। তাহলে কি তোমরা সবাই কি ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে অবস্থান করো। ধন্যবাদ।